দীঘা পুরীর কোলাহল থেকে একটু দূরে অথচ সমুদ্রের ধারে যদি শান্ত, নির্জন ও নির্ভেজাল প্রকৃতির কোলে কিছু সময় কাটাতে চাও, তাহলে কলকাতার ব্যস্ত জীবনযাত্রা থেকে মাত্র 125 কিলোমিটার দূরে চলে এসো বিস্তীর্ণ সাদা বালির সৈকতে ঘেরা বকখালিতে। এ যেন প্রকৃতির কোলে এক শান্ত সমুদ্রের আহ্বান। দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ উপকূলে অবস্থিত এই ছোট্ট সমুদ্র শহরটি বাংলার অন্যতম প্রিয় উইকেন্ড গেটওয়ে। বকখালি হলো এমন এক জায়গা যেখানে তোমরা পেয়ে যাবে বাস স্ট্যান্ডের একদম পাশেই রেস্টুরেন্টের খাবারের খরচে নেয় এসি হোটেল, তাও আবার সমুদ্র থেকে মাত্র 300 মিটার দূরে। এই সমুদ্র যেন একটা সমুদ্র নয়, মনে হবে দুটি সমুদ্র দিয়ে ঘেরা এই বকখালি। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলেই দেখতে পাবে বকখালির এক নতুন রূপ আমাদের এই ভিডিওর মাধ্যমে। এর সাথে সাথে তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই সাপোর্ট আমাদের নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। আসলো না ট্রেন, যখন আসলো দুটো একসাথে আসছে। এদিকে এটা হচ্ছে বর্ধমান আর এটা ব্যান্ডেল আসছে। 5:55 বাজে অলরেডি, আর আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে। অনেক যুদ্ধ করে যাত্রী সাথী থেকে গাড়ি বুক করলাম, তো জানি না ঠিক মতন পৌঁছতে পারবো। বেশি সময় লাগবে না অবশ্য, 1 থেকে 30 মিনিট মতো লাগে, তাও না। 5 কিলোমিটার রাস্তা, তো দেখা যাক। একটু জ্যাম আছে রাস্তায়। সকাল থেকে এখন মতো বৃষ্টির দেখা পাইনি। আরেকজন পেছনে। দুদিন আগেই এই ব্রিজের নিচ দিয়ে গেছি আমরা, 2 দিন আগেই। মানে আজকে বৃহস্পতিবার, আমরা সোমবার দিন গেছি। তো কেমন লাগছে একটা বেশ। আজকে উপর দিয়ে যাচ্ছি। আমরা এসপ্ল্যানেডে পৌঁছে গেছি, এসবিএসটিসি যেখানে বাস ছাড়ে, মানে এসবিএসটিসি ডিপোর এখানে। এখন ও চা খাচ্ছে, আর আমরা বাসের জন্য নিয়ে নিয়েছি 4টে বাপুচি কেক। বাচ্চা এখন 6:31, 6:45 নাগাদ আমাদের বাস দেবে, আর 7টায় বাস ছাড়বে। এখন বাজছে 6:40, আর আমরা দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেডে। আজকে তারিখ হচ্ছে 10 জুলাই 2025, আর আজকে আমাদের গন্তব্যস্থল বকখালি। আমাদের বকখালি যাওয়ার প্ল্যানটা প্রায় 1 মাস আগের থেকে ছিল। তো এটা যখন 7টার বাসে আমরা যেতাম না, তো আমরা যেতাম সকাল 6:15 বাস। বা 2 দিন আগে আমাদেরকে ফোন করে বলা হয় যে বাস ক্যান্সেল হয়ে গেছে, তো চটজলদি আমরা এই বাসটাকে বুক করি। যাই হোক, যাবো আমরা নিশ্চয়ই। বকখালি কেন যাব? তো একমাত্র কারণ সেটা হচ্ছে আজকে হচ্ছে পূর্ণিমা, গুরু পূর্ণিমা। আর পূর্ণিমায় শান্ত বকখালির রূপ কেমন হয় সেটাই দেখতে চাই, সেটাই দেখাতে চাই। বাসে কত টাকার টিকিট পড়লো, আর বাসের সিট অ্যারেঞ্জমেন্ট কীরকম, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বাসে ওঠা যাক। বাসেতে উঠে গেছি। 6:45 ছিল রিপোর্টিং টাইম, বাজছে 6:50। এখনও কোনো এসি অন করে দেয়নি, কেন করেনি জানি না। যাই হোক, বাসে অ্যালটমেন্টে তোমাদের বলে দিই, সিটের 2x2 করে রয়েছে। সিট কিন্তু দেখে কমফোর্ট মনে হচ্ছে, তবে রেকলাইন সিট নয়। আর একটা তোমাদের বলে দিই, চার্জিং পয়েন্ট একটা করে রয়েছে এখানে, আর তার সাথে এসি ভেন্ট আছে। এগুলো কতটা ইউজ হয় বা কতটা ভালো বলতে পারবো না, রিডিং লাইট গ্লাসটাও বলতে পারবো না যতক্ষণ না বাস স্টার্ট হচ্ছে। তবে প্রত্যেকটা সিটের সামনে মোটামুটি একটা করে ছোট ছোট ফ্যান রয়েছে, যেগুলো চালানো যাচ্ছে আমাদের সিটে বাদ দিয়ে। তো আমাদের সিট হচ্ছে 5 আর 6। এবার এই জার্নি আমাদের কিভাবে মজা দেয় সেটা দেখতে হবে। 4.5 ঘন্টার জার্নি। গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে চলে যাব তোমাদের সাথে। সিটে আমরা বসে পড়েছি। তো এই প্রত্যেকটা জানলায় একটা সুন্দর একটা ব্লু কালারের কার্টেন রয়েছে, আর তার সাথে আরেকটা জিনিস যেটা আমরা বসে লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানে কিন্তু একটা সিসিটিভি ক্যামেরাও রয়েছে। যাই হোক, কিছুটা জিনিস তো ভালোই লাগছে এই বাসে। এবার দেখা যাক জার্নিটা কেমন হয়। 7:02 বাজে, আর আমাদের বাসের চাকা একটুখানি এগোলো, মনে হচ্ছে বাসটা এবার ছাড়বে। তবে তোমাদের একটা বলে রাখি, আমরা আজকে প্রায় 125 কিলোমিটার জার্নি করব, তা আবার 4.5 ঘন্টায়। মানে আমাদের এই কলকাতা বা এসপ্ল্যানেড থেকে বকখালি পৌঁছতে সময় লাগবে 4.5 ঘন্টা। তবে এর মাঝখানে সেরকমভাবে কোনো হল্ট নেই। যেভাবে যাত্রী উঠবে বা প্যাসেঞ্জার উঠবে সেভাবে হয়তো হল্ট থাকবে।
যদি মাঝখানে কোনো ব্রেক থাকে বা কোনো হল্ট থাকে আমি তোমাদের অবশ্যই জানাবো। ঘড়িতে বাজে 8:15। আমরা এখন শিরাখোল মোড় ক্রস করছি। একটু জ্যাম আছে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই, হালকা একটু আগে হালকা বৃষ্টি হলো। আর আমি এসিতে টিকিট কেটে বাইরে বসে আছি জাস্ট ফর ভিডিও শ্যুট। এখানে বসে আছি, দারুণ হাওয়া লাগছে, তার কারণ হচ্ছে ওপরে ভেন্টটা খোলা। ঘড়িতে বাজে 9টা আর আমরা এখন ডায়মন্ড হারবার স্টেশন ক্রস করছি। মানে মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। না তাড়াতাড়ি না, এখন এখানে অনেকক্ষণ সময় লাগবে, এখন তোমার 2.5 ঘন্টা। এখনও 2.5 ঘন্টা। তবে এই বাসগুলোতে একটা ব্যাপার আছে, প্রচুর প্যাসেঞ্জার তুলছে, হয়তো এত প্যাসেঞ্জার না তুলতে দেয় আরও তাড়াতাড়ি পৌঁছে যেতাম। ব্যাপারটা কি, আমরা তো শ্যামলী বা ওই পরিবহনগুলো ব্যবহার করতে বেশি করি, তো ওই জন্য এটা মনে হচ্ছে। বাট যারা যায় তারা তো এটা তো এখানকার এই বাসে এটা রুলস। তো ভালো লাগছে, বেশ মজাই হচ্ছে। আর ওয়েদার তো মনে হচ্ছে এই আকাশ কাঁদলো বলে, মানে পুরো কালো করে আছে, বৃষ্টি হবে। দেখা যাক বকখালি বৃষ্টিতে থাকি না শুকনো অবস্থায় থাকি। আমার পেছনে দেখা যাচ্ছে এখন ডায়মন্ড হারবার নদী। দেখুন বাইরে সাউন্ড চলছে, বাইরে বৃষ্টির জন্য বেরোতে পারলাম না। বন্ধুরা, তোমরা এই যে ফেরিঘাটটা দেখতে পাচ্ছ, গঙ্গাসাগর মেলার সময় এই ফেরিঘাট দিয়েই ফেরি সার্ভিস চলে। আর এর পাশেই তোমরা দেখতে পাবে আই লাভ ডায়মন্ড হারবার সেলফি জোন। কাকদ্বীপ বাজারে চোখে পড়লো পাইকারি কাঁঠালের বাজার, যেখানে বিরাট বিরাট সাইজের কাঁঠাল রয়েছে, দামও খুব অল্প। আমরা এখন আছি নামখানা বাস স্ট্যান্ডে, যেখান থেকে তোমরা বকখালি এবং অন্যান্য জায়গায় যাবার বাস, টোটো, অটো সব পেয়ে যাবে। আমরা এখন ক্রস করছি নামখানা ব্রিজ, মানে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। তোমরা যারা ট্রেনে করে আসবে তারা সব থেকে বেস্ট হবে শিয়ালদা থেকে সকাল 7:15 শিয়ালদা নামখানা লোকাল ধরে চলে এসো নামখানায়। সেখান থেকে অটো বা টোটো করে সহজেই চলে আসতে পারবে বকখালি। শেয়ারে ভাড়া লাগবে 40 থেকে 50 টাকার মতন। প্রায় 1 সপ্তাহের উপরে কি পর এখানে রোদের দেখা পাওয়া গেল। রোদ মানে আমরা কতদিন রোদ দেখিনি এই ওয়েদারের জন্য। এখানে একটা রোদের আধা হালকা আবার। আমরা এখন 10 মাইল দিয়ে ক্রস করছি। 10 মাইল মানেই হচ্ছে সেই যে আমরা মৌসুমী আইল্যান্ড গেছিলাম, এছাড়া লালগঞ্জ, যেখানেই তোমরা যাবে এই ঘাটটা বা এই স্টপেজটা ইউজ করতে হবে, কারণ এইটা দিয়ে তুমি যে কোনো কিছু ঘাট মানে পাতিবুনিয়া ঘাট এইসব জায়গায় যেতে পারবে। তোমরা যখন মৌসুমী আইল্যান্ড যাবে অবশ্যই এটা ইউজ করবে। আর হ্যাঁ, যারা আমাদের মৌসুমী আইল্যান্ডের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশানে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিও। আশা করছি একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা কীভাবে মৌসুমী আইল্যান্ডে সার্ভাইভ করেছিলাম সেই ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। আমরা যে WBTCর বাসটা আসছি, এই কিছুক্ষণ আগে 10 মাইলে ঢোকার আগে বাসটা খারাপ হয়ে গেছিলো। তো আমরা ভেবেছিলাম তাহলে আমাদের টোটো বা অন্য কোনো কিছু করে হয়তো যেতে হবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর 10 মিনিট মতো ওয়েট করার পর ঠিক হয়ে গেল। আমার ড্রাইভার দাদাই ওটা ঠিক করে দিল। তো এরকম ছোটোখাটো তো মানে ঘটনা তো ঘটেই। আমাদের এই প্রথম এরকম হলো, এর আগে সেভাবে হয়নি, ভাল লাগছে। আর এখানে প্রথম সানলাইট দেখলাম বিগত 10 দিন বাদে। আরেকজন সানলাইটে তাকিয়ে আছে, ভিটামিন ডি 10 দিন পাইনি। এখন ভাবছি যদি এখান থেকে ভিটামিন ডি একটু আসে। যত আলো আসবে তত ভালো ফটো উঠবে, তত ভালো ভিডিও ক্যাপচার করতে পারবো। তো লাইটটা খুব মাস্ট, ন্যাচারাল লাইট। আমি এখন একে নিয়ে চলে যাব ভিটামিন ডির জন্য সি বিচে। কত ভিটামিন খাবি খা। আমি জানি এই ফুটেজটা ভিডিওতে দেওয়া হবে না, তাই এগুলোই বলছি। আর সাউন্ড আছে, তারা তো দেওয়া হবেই। আমরা বকখালি ঢুকে গেছি। এই ফ্রেজারগঞ্জ ক্রস করলাম। বিগত 13 বছর পর আমি আসছি। আর এ মনে হয় নার্সারি পড়তে একবার এসেছিল।
2008-এ স্কুল থেকে এক্সকারশনে আমরা এসেছিলাম এখানে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম এসেছিলাম। তারপরে এত বছর পর আজকে তো আমার বান্ধবীর সঙ্গে একটু আগে আলোচনা হচ্ছিল ফোনে যে বকখালি যখন আসছি আমাদের আবার সেই রিইউনিয়নটা হয়ে যাক। মোস্ট প্রবাবলি আমরা আবার প্ল্যান করছি আমাদের ফুল স্কুল গ্রুপ মিলে এখানে আসার। এগুলো বলার কোনো দরকার ছিল না, কিন্তু বলতে দিলে মাইক দিলে কথা বলতেই থাকে। এগুলো আমি দেবো না, কেটে দেবো। এখন বাজছে 11:40, আমরা অলরেডি বকখালি পৌঁছে গেছি। তবে এখানে ঢোকানোর টাইম ছিল বাসের 11:30। আমার মানে আরও আগে ঢুকে পড়তাম যদি বাসটা মাঝখানে প্রবলেম না ক্রিয়েট করতো। এখানে ওয়েদার মোটামুটি রয়েছে, আশা করছি বৃষ্টি পড়বে না, দেখা যাক। তবে কাদা ভর্তি রাস্তায়। চলো এবার আমাদের এখন টার্গেট হচ্ছে একটা সুন্দর বাজেট ওয়ার্দি একটা হোটেল খোঁজা। আমরা না প্রথম থেকে প্ল্যান করেছিলাম যে কোন জায়গায় থাকবো, কতটা কাছে থাকবো সি বিচের বা কতটা কাছে থাকবো বাস স্ট্যান্ডের। তো সেই অ্যাকর্ডিং একটা খুব ভালো বাজেট ফ্রেন্ডলি হোটেল আমরা পেয়ে গেছি। তো আমরা আগে চেক ইন করে নিই, তারপরে এই হোটেলসের ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি। বকখালি বাস স্ট্যান্ডের একদম পাশেই এই হোটেলটা। নামও বলছি, ফোন নম্বরও বলবো। সব থেকে গ্রেট নিউজ হচ্ছে 700-এ এসি রুম, আর সেই রুমটা নতুন রুম, একদম ব্র্যান্ড নিউ। এখনও সেভাবে ট্যুরিস্ট এই হোটেলে খোঁজ পায়নি। আমাদের রুম নাম্বার হচ্ছে 104, ল্যামিনেট ডোর পুরো। ঢুকেই পড়বে বাথরুম, যেটা আমি পরে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল একটা কিং সাইজ বেড, একসাথে মনে হয় 1 2 3 4 5 6 জন তো স্লিম ফিগার শুতেই পারবে। সঙ্গে রয়েছে একটা 1 টনের এসি, ফ্যান, সুন্দর পরিষ্কার লাইট দুটো আছে। আর এখানে রয়েছে একটা সুন্দর মিরর, সঙ্গে রয়েছে একটা টেবিল, আর আমাদের এখন লাগে যেটা কোনো আনপ্যাক হয়নি। আর এখানে একটা রয়েছে সুন্দর জানলা, যেটা খুললে এই ভিউটা পাওয়া যাবে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে বাথরুমে রয়েছে হ্যান্ড বেসিন, একটা বালতি, শাওয়ার, সুন্দর একটা ভেন্টিলেশনের জন্য পয়েন্ট, লাইট, কোমোড। আর এখনও গিজার করা হয়নি, গিজারের পয়েন্ট যেহেতু ব্র্যান্ড নিউ এটা, তো সেই কারণে গিজারটা এখনও এরা লাগায়নি। তো মেন যে জিনিসটা বলার সেটা হচ্ছে 700 টাকায় এসি হোটেল, যেটা ভাবা যায় না। 700-এ রুম অনুযায়ী 700 এসি, মানে এখন জানি না অফ সিজন কি না, বাট আমাদের তো ঠিক লেগেছে, আমরা এটা নিচ্ছিও। আমাদের রুম নেওয়া হয়ে গেছে, এবার লাগেজপত্র আনপ্যাক করে একটু ফ্রেশন আপ হই। সেই সকালবেলায় বেরিয়েছি বাড়ি থেকে ভোর 4টেতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ ফ্রেশ হয়ে আমরা যাবো এখন লাঞ্চ করতে। ওই হচ্ছে আমাদের হোটেল। আর হোটেল থেকে বেরিয়ে এটাই হচ্ছে মেন রোড, মানে মেন রোড থেকে 15 সেকেন্ড ডিস্টেন্স হচ্ছে আমাদের হোটেলের। তো এখানে রয়েছে বনশ্রী হোটেল এসি। এখানে আমরা এখন লাঞ্চ করব। জাস্ট রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে, কারণ এখন আমাদের প্রচুর কিছু প্রোগ্রাম আছে তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো লাঞ্চটা করে ফেলি। আমরা লাঞ্চ করতে চলে এসেছি নিউ বনশ্রী এসি রেস্টুরেন্টে। তো বাবাই নিয়েছে এগ থালি। তো দেখে নিই এগ থালির মধ্যে কী কী রয়েছে। এখানে ভাত রয়েছে, একটু আলু ভাজা রয়েছে, একটা ভেজ কিছু তরকারি রয়েছে, স্যালাড তো দিয়েছে, তার সাথে ডাল আর ডিমের কারি। আর এটার মিল হয়েছে টোটাল 100 টাকা, তাই তো? আর আমি যেহেতু বাড়ি থেকে ওটস নিয়ে এসেছি, আমি ওটস খাবো। আর সাথে অমলেট নিয়ে নিয়েছি, সে 1 পিস ডিমের অমলেট 15 টাকা। তো চলো লাঞ্চ করে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আবার রিভিউ দেবো কেমন হয়েছে দেখি। আমি তরকারিটাই করে দেখি, তেতো আছে, শুক্তো, বেশ ভালো লাগছে। এখন সম্ভবত ভাটা চলছে,
তবুও আওয়াজ তো আসছেই ঢেউয়ের। কি ভালো লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর বকখালির খুব স্পেশালিটি লাগলো, আমার খুব ভালো লাগলো। কারণ কি, আমি যখন লাস্ট বকখালিতে একবারই এসেছিলাম 2008 সালে, তখন এত কিচ্ছু ছিল না, আমরা কোনো স্টলও সেরকম দেখতে পাইনি, যদিও বন্ধুরা মিলে স্কুল থেকে এসেছিলাম। এখন দেখছি কত কিছু স্টল আছে, আর প্রত্যেকটা স্টল এত সুন্দরভাবে লাইন বাই লাইন। একটা হচ্ছে মাছের যে ফিশ ফ্রাই স্টল, তারপরে ফুচকা একটা লাইন ধরে ভেলপুরি, একটা লাইন ধরে আইসক্রিম, একটা লাইন ধরে তোমার মানে প্রত্যেকটা খাবারের না একটা করে লাইন ধরে আছে। তার আগে এখানে প্রচুর চেয়ার পাতা আছে, কারণ এখানে অনেক ট্যুরিস্টরা মানে আমাদের মতো মানুষরা এসে বসে আছে। 1 ঘন্টায় চেয়ারের ভাড়া হচ্ছে 20 টাকা। তোমরা চাইলে এখানে এসে বসতেই পারো। আমরা বসতে ভালোবাসি না, আমরা শুধু মনে হয় এপার ওপার এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই, তাই আমরা বসছি না। বা তোমরা এখানে বসতেই পারো। 20 টাকার ভাড়াটা বেশ কয়েকদিন ধরে চলছে, এর আগে 10 টাকা ছিল। তবে 1 ঘন্টার বদলে তোমার 1.5 ঘন্টাও মনে হয় অ্যালাউ করে দেয়। এই সমুদ্রের পাড়ে বসে শান্ত নিরিবিলিভাবে ক্রাউডলেস এভাবে বসে থাকতে কার না ভালো লাগে। আর যেহেতু পূর্ণিমা আরও সুন্দর লাগছে, চাঁদ দেখা যাচ্ছে না কারণ মেঘাচ্ছন্ন আকাশ, বাট ঢেউয়ের আওয়াজ তো শুনতে পাচ্ছি, এটাই অনেক। তো চলো একটু ফুচকা খাওয়া যাক। চাটা একটু আগে খাওয়া হয়েই গেছে, ফুচকা খেতে মন চাইছে। আমাদের ওখানের মতো এখানেও ফুচকা 10 টাকায় 5টা। এবার টেস্ট কীরকম দেখতে হবে। তোমরা জানো যেখানেই যাই কিছু খায় আর না খায়, লোকাল ফুচকা খেতেই হবে। সেটা অযোধ্যা হোক, মানে রাম মন্দির হোক, কি লখনৌ হোক, কি তোমার মন্দারমণি, বকখালি কেন বা ছাড়ি। আমরা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি বলে দিদিকে বললাম, দিদি একদম ফ্রেশলি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে আলুর মধ্যে মেখে দিচ্ছে। এটা লবস্টার, এটা ভেটকি, এটা কি কি মধুভোলা, এটা হচ্ছে টুনা, এটা ইলিশের মতো টুনা, ছোট নাকি কি সাইটিং মাছ। এটা পাশেরটা ভোলা, এটা স্কুইড, এটাই মতো আইলা, চিংড়ি, পমপ্লেট, ভ্যারাইটিস চিংড়ি, ওটা হচ্ছে আমুদি, এটা ভোলা আর মাছের ডিম। আর কাঁকড়া তো এখানকার স্পেশালিটি আছেই। আমরা এখন চলে এলাম ফুচকা খেয়ে মাছের দোকানে, মাছ খেতে, মানে মাছের কিছু আইটেম খেতে। মেছো বাঙালি আমরা, দেখি কি খাই। তো দিদি বলো না এখানে কি মাছে কি দাম রয়েছে। কাঁকড়া চিংড়িটা বলো, যেটা মেন একটা অ্যাট্রাকশন এখানকার। 100 টাকা করে এই চিংড়ি, একটা প্লেটে যে কটা আছে এটা 100 টাকা, আর কাঁকড়া 100 টাকা। বন্ধুরা তাহলে বুঝতেই পারছো এখানকার প্রত্যেকটা মাছের দাম কীরকম। তো দিদি এটা কি কাঁচা না তুমি রান্না করে দেওয়ার পরে? সব কিছু ওর মধ্যে রয়েছে। তো তোমরা আসলে অবশ্যই এখানে টেস্ট করে দেখো, কারণ সামুদ্রিক মাছের টেস্ট কিন্তু সমুদ্রের পাড়েই বেশি ভালো পাওয়া যায়। গরম গরম 2 প্লেট আমরা লোটের চপ নিয়ে নিয়েছি, এগুলো একটা 10 টাকা করে পিস। তো এটা খেয়ে নিই কেমন টেস্ট হয় দেখি। দারুণ দারুণ। আমি যদি এখন অফ না করি, এটা খেতে স্টার্ট করে থাকি, তাহলে আমার পেট খারাপ করবে, কারণ আরেকজন ক্যামেরার পেছনে দেখছি। আমরা দুপুরবেলায় লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করার উদ্দেশ্যে। তবে বন্ধুরা, বকখালির যে চিরাচরিত 5টা সাইট সিন আছে, সেই সাইট সিনের সাথে সাথে আমরা কিন্তু একটা অ্যাডিশনাল অফবিট সাইট সিন করেছি। সেটা তোমরা এই ব্লগে দেখতে পাবে না, নেক্সট ব্লগে আসছে। কারণ এরকম একটা ভিডিও বা এরকম একটা অফবিট ডেস্টিনেশন বা অফবিট সাইট সিন এই ইউটিউবে প্রথমবার তোমাদের সামনে আমরা নিয়ে আসছি। তো সেই কারণে যদি তোমরা সাইট সিন করতে চাও বা দেখতে চাও, বা যারা অলরেডি বকখালি সাইট সিন করে ফেলেছে জানতে চাও যে আমরা কোথায় গেছিলাম, তার জন্য পরের ভিডিওটার জন্য একটু অপেক্ষা করতে হবে। তারপর আমরা চলে আসি সন্ধেবেলায় এই সি বিচে। এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে ফুচকা, ফিশ ফ্রাই, কত কিছু খেলাম। খেয়ে এবার আমরা যাচ্ছি হোটেলে। যে টায়ার্ড, রাত 2:30টার সময় ঘুম থেকে উঠে ভোর 4টায় বেরিয়ে সারাদিন ধরে এদিক ওদিক প্রচণ্ড ঘোরাঘুরি করে এবার একটু রেস্টের প্রয়োজন। এখন বাজছে ঘড়িতে
প্রায় 8:30। তো মোটামুটি মার্কেটটা ঘুরবো, ঘুরে এরপরে ডিনারে যদি কিছু খাই তো খাবার কিনবো, কিনে হোটেলে চলে আসবো। তো চলো আজকে এখানে গুড নাইট, কাল সকালে আবার দেখা হচ্ছে। এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য ব্যাটারি গাড়িরও ব্যবস্থা আছে। আমরা যেখানেই যাই চেষ্টা করি সেখানকার কিছু একটা স্মৃতি বাড়ির জন্য নিয়ে আসার। তো আমার স্মৃতি রাখার হিসেবে আমার একটা খুব শখ হচ্ছে ফ্রিজ ম্যাগনেট কালেকশন করা। তো সেই হিসেবে আমি এখানে এসে জিজ্ঞেস করছি ফ্রিজ ম্যাগনেট আছে কি না। তো এখানকার কাকু আমাকে এটা দেখালেন, তো আমার এটা ঠিক একটা পছন্দ হয়নি, কালারফুল দেখছি, কাকু ভেতর থেকে নিয়ে আসছে। এগুলো কত করে? তাও বেটার, তুলনামূলক। এটা 2 রকমের আছে, একটা কাঠের কালারের আর একটা কালারফুল। আমরা কালারফুল নিচ্ছি। হ্যাঁ, আমরা কালারফুল নিচ্ছি দুটো, একটা আমার জন্য, একটা মায়ের জন্য। এগুলো 20 টাকা করে পিস, তো এটাই নিচ্ছি। আমি চাইছিলাম অ্যাকচুয়ালি, তোমরা দেখেছিলে না মন্দারমণি থেকে কালারফুল নিয়ে গেছিলাম সিমেন্টিং কাজ করা, তো সেই জিনিসটা ওটা পেলাম না এখানে। এখানে হয়তো এই জিনিসটাই বিক্রি হয়, তো এটাই নিচ্ছি। গুড মর্নিং ফ্রম বকখালি। আজকে বকখালি ডে 2, মানে আজকে হচ্ছে 11th of July 2025। এখন বাজে ঠিক 8:15। ভেবেছিলাম অনেক সকাল সকাল আসবো, কিন্তু কালকে এত সাইট সিন করে রাত 2:30টায় ঘুম থেকে উঠে ভোর 4টায় বাড়ি থেকে বেরিয়ে তাড়াতাড়ি ঘুমিয়েও আমরা সকাল সকাল উঠতে পারিনি। আর আমার ব্যাড লাক। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এইটাই আমরা এনজয় করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা এখন যাব এখান থেকে বনবিবির মন্দির। বনবিবির মন্দির কোথায়, কিভাবে যাবে সব তো শেয়ার করবো। তার আগে একটা বলে রাখি, এই মন্দির যেতে গেলে কিন্তু পায়ে হেঁটেই যেতে হবে, আর সমুদ্রের পাড় ধরে দারুণ মজা লাগবে। যেহেতু সকাল সকাল উঠে আমরা সি বিচে ডিরেক্ট চলে এসেছি, এখন একটু চা খাবো, চা খেয়ে একটু পাড়ে দেখবো, কারণ এই সবাই জোয়ারটা শুরু হয়েছে। প্রতিটা কথা বলে রাখি, বকখালি জোয়ার কিন্তু সকালবেলায় হয় আর ঠিক রাতের বেলায়, বাকি সময় ভাটা চলে। যদি একটু উত্তাল সমুদ্র, মানে শান্ত সমুদ্রে যদি একটু উত্তাল রূপ দেখতে চাও, অবশ্যই জোয়ারের সময় সকাল সকাল চলে এসো, কারণ এই বকখালিতে 2টো সমুদ্র আছে, একটা সামনে, মাঝখানে চড়া, তারপরে আরেকটা সমুদ্র। তো ওই চড়াতে যেতে গেলে সকাল সকালই আসতে হবে। আবার যত একটু বেলা বাড়বে, ধরো 9টা 10টা, তোমরা কিন্তু যেতে পারবে না, কারণ জল কিন্তু ভরে যাবে। তো সমুদ্রের সকল রূপে এনজয় করতে গেলে সমুদ্রে সবসময় আসতে হবে। তো চলো এখন বনবিবির মন্দির যাই, তার আগে একটু চাটাও খেয়ে নিই। বকখালি সি বিচ। দারুণ ঘাসটা, দারুণ, হেবি সুন্দর লাগছে। এটা হচ্ছে নতুন আকর্ষণ বকখালি সি বিচে, যে সি বিচে ঘাস উঠেছে। এটা হয়েছে আয়লার পরেই, একটা আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে আয়লার পর। আমরা এখন যাচ্ছি বনবিবির মন্দিরে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে বকখালির মেন সমুদ্র সৈকত। ওখান থেকে প্রায় বাঁ হাত ধরে 10 থেকে 12 মিনিট হাঁটলেই পেয়ে যাবে বনবিবির মন্দির। একটা জিনিস দেখো বন্ধুরা, অবাক হয়ে যাচ্ছি, কখনো তোমরা সি বিচের মধ্যে ঘাস জন্মাতে দেখেছো, লাল লাল শাক জন্মাতে দেখেছো? আমরা দেখছি এই বকখালিতে। ভাবতে পারছি না যে বালির মধ্যেও ঘাস জন্মায়। এখানে দেখো ওই দূরে সমুদ্র, সমুদ্রের পরে বিশাল উঁচু একটা চর, যেটা জোয়ারের সময় ঢাকা পড়ে যায়, আবার চলে যায় জোয়ার যখন ভাটায় পরিণত হয়। তারপরে একটা নদীর মতো সরু খাল, যেটা সমুদ্রের জলই আটকে রয়েছে, এবার যাচ্ছে, মিশছে, আবার জমা হচ্ছে। মানে সত্যি বলছি, বকখালির সমুদ্রটা অন্যান্য সকল সমুদ্রের থেকে একদম আলাদা। এটা একবার মাস্ট ভিজিট প্লেস, তোমরা অবশ্যই এসো। 1 ডে ট্রিপ হিসাবে করো কি 1 নাইট স্টে হিসাবে কি 2 নাইট স্টে হিসাবে, যে কোনো হিসাবে বকখালি ভীষণ সুন্দর। তো চলো, এখন বাজছে সকাল 8:30। আমরা এখন একটু হাঁটতে হাঁটতে বনবিবির তলায় যাই, কারণ আমরা রুম থেকে বেরোতে বেরোতে 8:45 বেজে গেছিলো। ঘুম থেকে উঠতে একটু লেট হয়েই যায় না। যাই হোক, ওই দূরে দেখতে পাচ্ছি বনবিবির তলার বা বনবিবির মন্দিরের একটা বোর্ড, যাতে লোকের বা আমাদের মতো পর্যটকদের সুবিধা হয় বুঝতে যে কোথায় আছে মন্দিরটি।
ওই যে দূরে দেখতে পাচ্ছ সি বিচের ছাতাগুলো, ওখান থেকে বেশ খানিকটা হাঁটার পরে দেখবে একটা বেশ চওড়া একটা বাঁদিকে টার্ন নিচ্ছে বালিয়ারির ওপর দিয়ে, বেশ ফাঁকা ফাঁকা, দুদিকে ঝাউ বন, অসাধারণ লাগছে। এটাই হচ্ছে বনবিবিতলার যাওয়ার রাস্তা। তুই পেছনে দেখবে ব্লু কালারের একটা বোর্ড আছে, জানি না কি লেখা, বোর্ড কিন্তু উঠে গেছে, বাট এটাই তোমার একটা ইন্ডিকেট করবে যে তুমি এই রাস্তাটা দিয়ে গেলে বনবিবির মন্দির পেয়ে যাবে। তো আমরা সেই হিসাবেই যাচ্ছি। মন্দিরটা আগে একদম অন্যরকম ছিল, ওই বলে না কুড়ে ঘরের মতো চালা দেওয়া মন্দির, সেটা এখন কতটা উন্নয়ন হয়েছে যাতে আমরা এসে একটু আনন্দ উপভোগ করতে পারি। চলো, তোমরা এসে প্রথমে এখানে পেয়ে যাবে একটা বসার জায়গা। মন্দিরের চারধারটা এরকম পায়ে হাঁটার মতন সুন্দর বাঁধানো আছে। চারধারে মন্দিরে যারা প্রদক্ষিণ করতে চায় এরকম হেঁটে প্রদক্ষিণ করতে পারে। এটা রয়েছে তুলসী মঞ্চ। একটা সিঁড়ি দিয়ে উঠে গেলেই তুলসী মঞ্চ, যেখানে নিচে রাধাকৃষ্ণ, উপরে তুলসী গাছ। এই বনবিবির মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে একটা ছোট্ট মতো পুকুর, যেখানে বাঁধানো আছে। এটা মনে হয় ঠাকুরের জল বা স্নানের জন্য লাগে। সুন্দর বেশ গ্রাম্য ছোট্ট পুকুর। এই বনবিবির মন্দিরের যে কটা গাছ আছে, প্রত্যেকটা গাছের নিচটা বাঁধানো, যাতে এখানে পর্যটকরা এসে বসতে পারে। খুব ভালো একটা ব্যবস্থা এটা। এই গাছগুলোর এখানে পুরো বাঁধানো, এখানে একটা বাঁধানো, আর এখানে তো বসার জায়গা রয়েছেই একটা। খুব সুন্দর নিরিবিলি জায়গা। তোমরা আসলে একবার এইখানে ঘুরে যেও, বিকেলে হোক কি সকালে বা সারাদিনে যখন তখন। রাতে কিন্তু এখানে কেউ আসে না। আমরা একদম বনবিবির মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই মাত্র জানতে পারলাম, আমরা জানতাম বা আমরা সবাই জানি যে মন্দিরটা পুনর্নির্মাণ হয়েছে, যেটা আমরা একটু আগে বললাম, আগে একটা কুড়ে ঘর ছিল। তবে শুনলাম আগের বছরে মন্দিরে পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছিল আর এবছরই শেষ হয়েছে। আমরা ভীষণ লাকি ফিল করছি যে একদম সম্পূর্ণ মন্দিরটি মানে পুনর্নির্মিত মন্দিরটিকে দেখতে পারলাম আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতেও পারলাম। এই মন্দিরের ভীষণ ভালো জিনিস আমার লাগলো বা মনে হলো, কারণ সি বিচ থেকে এখানে আসতে বেশ খানিকটা সময় লাগে, আর দেখে বুঝতে পারছো কি পরিমাণ ঘাম হয়। তো তোমরা এখানে এসে একটু রেস্ট নেওয়ার জন্য, একটু জিরাবার জন্য, ওই একটা বাঁকুড়ার ভাষা আছে না, জিরিয়ে নিচ্ছি, সেই জিরিয়ে নেওয়ার জন্য এখানে বেশ কিছু বসার জায়গা করা আছে। গাছের তলা তো আছে, তাছাড়া পেছনেও একটা টিনের চাল দিয়ে সেট করা আছে, যাতে বৃষ্টি বাদল হলেও তোমরা এখানে কিছুক্ষণ বসতে পারবে। এই মন্দিরের সামনে একটা ছোট্ট একটা উঠোন টাইপের করা, যার মাঝখানে রয়েছে যজ্ঞকুণ্ড। সেখানে লাল সিঁদুরের টিপও রয়েছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এখানে একটা মানে বেশি দিন হয়নি এখানে পুজো হওয়ার। আর মায়ের মন্দির তো নতুন করে বলার কিছু নেই। বনবিবির গল্পটা জানো তো? এখানে সুন্দরবন এরিয়াতে যত মানুষজন আছে, বনের মধ্যে যখন তাদের জীবিকা নির্বাহের জন্য যায়, এই বনবিবির মন্দিরে কিন্তু পুজো দিয়ে যায়, সেই বকখালি হোক কি সুন্দরবন হোক। সেই কারণে এই মন্দিরটি গ্রামের সকল মানুষের কাছে ভীষণ ভীষণ প্রিয়, আর মা তো মাই হয়। তো চলো এখানে একটু 5 মিনিট বসি গাছের তলায়, বেশ ভালো লাগছে। আর চারদিকে ঝাউ গাছ, তো ঝাউ গাছে এক ধরনের পোকা থাকে, তাদের চিচি আওয়াজও কানে আসছে। এই নেচারের আওয়াজটা আমরা শহরে থাকা মানুষজন খুব মিস করি। তো একটু বসি, একটু আনন্দ উপভোগ করি, একটু নেচারটাকে খুব কাছ থেকে ফিল করি, তারপর আবার সি বিচে একটু সমুদ্রের কাছে যাব। এবারে বকখালি ট্যুর আমাদের প্ল্যান ছিল যে আমরা 2 দিন স্টে করার, কিন্তু দেখলাম না, এটা একদিনই স্টে করলেই এনাফ। প্রথম দিন তোমরা আসবে, এসে হোটেল নিয়ে রেস্ট নিয়ে বেরিয়ে যাবে সাইট সিনে, যেটা আমরা কালকে করেছি। তারপরে সাইট সিন থেকে একদম সন্ধ্যাবেলা সি বিচে আসবে, ওখানে কিছু স্ন্যাক্স খাবে বা স্পেশাল জিনিস মাছ ভাজা খাবে, ফুচকা খাবে। আর কি আছে? সুইট কর্ন আছে, ভুট্টা আছে, ভেলপুরি আছে, আইসক্রিম আছে। আর সত্যি কথা বলছি কি মাছ ভাজার মধ্যে
কি ট্রাই করো না করো আমরা বলছি না, বাট লোটে মাছের চপটা মিস করো না। এটা এখানকার পুরো টপ, ওপরটা যেমন ক্রাঞ্চি, ভেতরটা সেরকম নরম। আর তারপরে ওখান থেকে চলে যাও রুমে গিয়ে শুয়ে পড়ো। যদি খাওয়া দাওয়া করতে চাও করতে পারো, নাহলে শুয়ে পড়ো। পরের দিন সকালে এসে তোমরা এই জায়গাগুলো ঘুরতে পারো, এই সি বিচ বা এই বনবিবি মন্দির যেটা আমরা করলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে, দূরে নয় খুবই কাছে, বকখালির মেন সি বিচ, যেখানে ছাতাগুলো রয়েছে, মানুষজন স্নান করছে। আর এখন দেখো আমি একদম ঘাসের ওপর দাঁড়িয়ে আছি, মানে ভাবা যায় যে আমি কোনো সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে কোনো একটা গ্রামের রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া কোনো নদীর পাশে যেরকম ঘাস জমি থাকে, নদীর পাড় থাকে, ঠিক সেরকম দাঁড়িয়ে আছি। এখানে সবুজ ঘাসের জমি আর ওখানে সাদা বালির স্তূপ, মানে এটা না ভাবা যাচ্ছে না। আমি কি বলবো, এটা একটা বিরল দৃশ্য। আমি এসেছিলাম অনেক আগে, আমার তখন তো ছিলই না এত কিছু, এখন দেখছি এরকম একটা রূপ। সবুজায়ন হচ্ছে, প্রকৃতির নিজের রূপ চেঞ্জ করে নিয়েছে। এটা মানুষের দ্বারা নয়, প্রকৃতি নিজের রূপ নিজেই চেঞ্জ করছে। তোমরা যারা এখানে আসবে তারা যদি মনে করো একটু উঁচু থেকে সমুদ্রটাকে আরো সুন্দরভাবে উপভোগ করবে, পাশেই সরকার কর্তৃক তৈরি করা একটা ওয়াচ টাওয়ার আছে ছোট্টর মধ্যে, 3 তলা বিল্ডিং এর সমান। তোমরা এখানে উঠে দেখতেই পারো, পাশে ছত্রাকের মতো মানে ব্যাঙের ছাতার মতো সুন্দর সুন্দর সিট করার জন্য সিট রাখা আছে, যাতে সবাই এসে বসতে পারে। তবে এখন সেই জায়গা কিন্তু দখল করা আছে বেশ কয়েকজন সার্মেয়। ভালো গরম আছে এখানে। আর আমরা এবার একটু পরে বকখালি থেকে বেরিয়ে যাব। বাস আছে 11:15-তে। জাস্ট আরেকবার বকখালি ভালোভাবে দেখা। এখন বকখালি এই জায়গাটা পুরো নদীর মতন হয়ে গেছে, পুরো নদী। ওই দূরের স্রোত। আজকে পূর্ণিমা, মানে গতকাল পূর্ণিমা ছিল, সে পূর্ণিমার রেশ এখনও রয়ে গেছে। তো ঢেউ, বিরাট বিরাট ঢেউ, যেটা এদিকে এখন আসবে কিনা জানি না, আর অতক্ষণ আমাদের সময়ও নেই। আমরা একটু চলে যাব, বাসের টাইম হয়ে এসছে। তো সেই কারণে আরেকবার এখানে লোক কিন্তু এই জলেই স্নান করছে। ওদিকে খুব কম লোক গেছে, 1-2 জন। স্রোত কিন্তু বিরাট বড় বড় আছে ওদিকে। এই জায়গাটা দেখলে বোঝা যাচ্ছে খুব বড় বড় স্রোত আছে। কিন্তু এই যে জলটা, এই যে আবহাওয়া বিকারটা হয়েছে বকখালির, এই চেঞ্জেসটা কিন্তু ভালো আবার খারাপ। যারা স্নান করতে আসবে তারা এই জলের মধ্যে দিয়ে গিয়ে যেতে হবে। এই জল যদি মাঝখানে বেড়ে যায় তখন আবার আসতে অসুবিধা হয়ে যাবে। তো আমরা যাচ্ছি না, আমরা এখান থেকেই বকখালিকে টাটা করে আজকের মতন এখান থেকে চলে যাব। দেখো বন্ধুরা কি সুন্দর, চারদিকে সাদা বালির মাঝখানে একটা কত বড় গাছ, জীবন্ত প্রাণ, সবুজায়ন দারুণ লাগছে। ভাবা যায় কোনো সমুদ্র সৈকতে দেখেছো চারদিকে সাদা বালি বা বালি, তার মাঝখানে এত বড় একটা গাছ। কে বলেছে যে বকখালিতে সমুদ্রের ঢেউ নেই? কে বলেছে যে বকখালিতে আসলে মজা হয় না? আর কেই বা বলেছে এটা খাড়ি? আরে বাবা, এখানে দুটো সমুদ্র আছে, মানে এখানে আসলে তোমরা একটা তো পাবে মেন সমুদ্র, তার মাঝখানে একটা তারপরে আবার একটা সমুদ্র, মানে সুইমিং পুলের মতো তোমরা এখানে এনজয় করতে পারবে। তবে সেটা একটু সময় নিয়ে, সময় আছে কখন তোমরা চর পাবে, কখন তোমরা জোয়ার পাবে, কখন তোমরা ভাটা পাবে। তো সেই কারণে বকখালির মধ্যে আসলে অন্যান্য সমুদ্রে যা মজা হয় সেটা একটা আলাদা, কিন্তু এই সমুদ্রের মজার লেভেলটা একদম অন্যরকম, মানে এটা অন্য লেভেলের মজা, এটাও ঠিক তাই। আরে মানুষ মানেই ভ্রমণ প্রিয়, আর ভ্রমণ করতে গেলে সব রকম অভিজ্ঞতা তো দরকার। কোথাও কি ভেবেছিলে যে নদীর পাড়ে যেমন ঘাস থাকে সেরকম সমুদ্রের পাড়ে ঘাস থাকবে? কোথাও কি ভেবেছিলে যে চড়ার পরেও সমুদ্র, চড়ার আগেও সমুদ্র? হ্যাঁ বন্ধুরা, বকখালি এমনই একটা জায়গা। তো চলো এবার আমরা আরো একটু এগিয়ে যাই, দেখি আর কি আছে। এদিকে একটা ঘোলা টাইপের ওয়েদার হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর আমাদের কাছে এই মুহূর্তে ছাতা নেই। তো আমরা এবার আস্তে আস্তে হোটেলের পথে যাব, ব্যাগ গোছাবো, বাস ধরবো। আমরা এবার ট্রেন জার্নি করছি না। আমরা এবারে ট্রেন জার্নি কেন করছি না? কারণ আমাদের যে বাড়ি হোম টাউন চন্দননগর, সেখান থেকে বকখালি বাসেই সুবিধা। যেমন আমরা এসপ্ল্যানেড যাব এখান থেকে, ওখান থেকে বাসে করে হাওড়া থেকে বাড়ি। আর যারা শিয়ালদার লাইনে থাকো বা ওই মেন লাইনে ওখানে থাকো, তাদের ক্ষেত্রে কিন্তু ট্রেন সুবিধা। এখান থেকে তোমার ওই ভটভটি যে টোটো টাইপের ভ্যানগুলো আছে, ওগুলোতে করে নামখানা যাবে, নামখানা থেকে একটা ট্রেনে করে তোমরা ডিরেক্ট চলে যেতে পারবে শিয়ালদা। তো তোমাদের সেটা সুবিধা হবে। তো যার বাড়ি যেখানে সে সেরকমভাবে বাড়ি ফিরে যাবে। আমরা যেমন এবারে বাড়ি ফিরছি বাসে করে। তোমরা
যারা বাসে করে বা বড় গাড়ি করে অনেকে মিলে ওয়ান ডে পিকনিক হিসাবে এই বকখালিকে চুজ করো বা বলতে পারো বকখালি আসতে চাও, তাদের জন্য কোনো সমস্যা নেই। একদম সি বিচের মধ্যেই রয়েছে এরকম একটা বড় একটা মাঠ, যেখানে পিকনিক করার সুব্যবস্থা রয়েছে। ইভেন তোমরা যদি সমুদ্রে স্নানও করতে চাও, এর পাশেই রয়েছে চেঞ্জিং রুম, ওয়াশরুম, সব কিছু দারুণ ব্যবস্থা। তো তোমরা একটা ওয়ান ডে ট্রিপ হিসাবে বকখালিকে নিজেদের লিস্টে রাখতেই পারো। আমরা যে হোটেলে আছি অভিনন্দন, হোটেল অভিনন্দন, আর একটা 400 টাকার রুমে, ছোট রুম, মানে 2জন কি 3জন থাকার মতন রুম। আমি এটা দেখাবো একবার। এই হচ্ছে রুমের যেরকম খাট আছে সাইজ, 3 জনের ভালো মতন হয়ে যাবে। আর একটা ছোট টেবিল আছে, ওদিকে জানলা, এদিকে একটা ফ্যান, লাইট, একটা বাঙ্কও আছে, আর তার সাথে বাথরুমটাও দেখিয়ে দিই। আর এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার, আর এই বাথরুম, কোমোড আছে, শাওয়ার, বেসিন, কল, গিজারের পয়েন্ট এখন করা হয়নি, পয়েন্ট করা আছে। নতুন হোটেল, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হচ্ছে 400 টাকার রুম। এখানে একটা প্লাগ আছে, 2টো প্লাগ আছে, আর নিচে আর একটা প্লাগ। এটা 400 রুম আছে, বাট এসিও ভাড়া হবে। এটা এসি ওই একই পড়ে যাবে, 7.5-এর মতন। ফ্যান আছে। এখানেও প্রায় 3 জন তো বড় অ্যাডাল্ট হয়ে যাবে, সঙ্গে বাচ্চাও হয়ে যাবে। আর টেক্সচার খুব সুন্দর, একটা আয়নাও রয়েছে। এখানেও প্লাগ পয়েন্ট সেম 2টো আছে, নিচে একটা আছে, এই বোর্ডে একটা আছে। আর বাথরুমের দেখিয়ে দিই, এই যে বাথরুমে এখানে হ্যাঙ্গার আছে, 2টো লাইট পয়েন্ট সেম। এই শাওয়ার যেরকম থাকে প্রতিটা তো সেম, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই ট্যারিফ অনুযায়ী এই রুমের এখানে 2-in-1 সুইচ আছে, 2-in-1 সুইচ, যেটা বেডের সামনেও রয়েছে। আর আমি একবার হোটেলের এটা দেখিয়ে দিই ফোন নাম্বার সমেত। আমি তো ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর এখানে যে ভাই রয়েছে অলোক, খুব ভালো, আমাদের খুব সুন্দরভাবে আপ্যায়ন করেছে, এবং যা যা আমাদের যা দরকার ছিল, জল ডল বা বালিশপত্র যা যা দরকার থাকে এক্সট্রা, এক কথাতেই দিয়ে দিয়েছে। সুতরাং তোমরা নির্দ্বিধায় একদম খুব ভালো, একদম মানে মেন রোডের পাশে। এখানে এত কাছে কোনো হোটেল আপাতত এই সামনে নেই, সব ওই দিকটা। এই একমাত্র বাস স্ট্যান্ডের পেছনের রাস্তাটা একদম সামনে, একটু 2 পা হাঁটলেই। এই হচ্ছে বকখালির মেন রোড, আর এদিকে হচ্ছে এই ট্রিপ কাউন্টার। 24 ঘন্টা এখনো হয়নি আমাদের, কিন্তু বকখালি ঘোরা কমপ্লিট হয়ে গেল। তোমরাও কিন্তু এভাবে খুব সুন্দরভাবে ঘুরতে পারবে খুব কম খরচে। আমরা এখন দাঁড়িয়ে আছি WBSTCর বাসের ডিপোতে, কাউন্টারের সামনে। পেছনে 2টো বাস আছে, তার মধ্যে একটা বাসই হচ্ছে আমাদের বাড়ি ফেরার বাস। আমাদের ফেরার বাসের টাইম হচ্ছে 11:15। একসাথে ফিরছি, কারণ কি অনেকটা জার্নি আছে, আর টিকিট লাগলো 250 টাকা করে। তো আমাদের এই বকখালি ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ঝটপট কমেন্ট করে জানিও, কারণ চেষ্টা করলাম যে খুব স্বল্প মূল্যে স্বল্প খরচে তোমাদেরকে একটা ছোট্ট ট্রিপ এর একটা কি বলবো ইনফরমেশন শেয়ার করার। আশা করছি আমরা আমাদের লক্ষ্যে সাকসেসফুল হতে পেরেছি। তো ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে ওই যে হোটেলটা, সেটাই হচ্ছে আমাদের হোটেল। মানে কতটা কাছে ছিলাম বুঝতেই পারছো। আমাদের 2 মিনিটও লাগলো না ঘুরে এসে এই স্টপেজে আসতে। তো বন্ধুরা চলো আজ তাহলে এখানেই আসি, দেখা হবে নতুন দিনে নতুন একটা গল্প নিয়ে, নতুন একটা ঠিকানায়। হ্যাভ আ গুড ডে। বকখালি কেবল ঘোরাঘুরির জায়গা নয়, বরং প্রকৃতির সঙ্গে একটা গভীর সংযোগ স্থাপনের স্থান। এখানে নেই কোনো কোলাহল, নেই কোনো অতিরিক্ত পর্যটনের চাপ, আছে শুধু নীল আকাশ, বিস্তীর্ণ সমুদ্র তট আর হালকা বাতাসে ভেসে আসা ঢেউয়ের শব্দ। যারা পরিবার বা বন্ধু বান্ধবদের সাথে শান্ত প্রাকৃতিক পরিবেশে 2-1 দিনের জন্য ছুটি কাটাতে চাও, তাদের জন্য বকখালি নিঃসন্দেহে ছুটি কাটানোরই মতন। চলো তাহলে একবার বকখালি ঘুরেই আসো।
যেখানে সমুদ্র তোমাদের ডাকছে নির্জনতায় হারিয়ে যেতে।